নির্বাচন মানে কি পরাজয় নাকি নীরব প্রস্তুতি দীর্ঘ সময়? ইতিহাস বলে অনেক সময় ক্ষমতার কেন্দ্র থেকে দূরে ছিটকে পড়াই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী প্রত্যাবর্তনের সূচনা। যুক্তরাজ্যে প্রায় 18 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গতকাল ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই স্বদেশ প্রত্যাবর্তনের আবহে চলুন জেনে নেওয়া যাক বিশ্ব রাজনীতির ইতিহাসে নির্বাসন থেকে ফিরে রাজনীতিতে বাজিমাত করেছেন যারা। রুশ বিপ্লবের স্থপতি ভ্লাদিমির লেনিন এ ধারার প্রথম দিকের ঐতিহাসিক প্রতীক, যার শাসনের চোখে বিপজ্জনক বিপ্লবী কর্মী হিসেবে তাকে সাইবেরিয়ায় নির্বাসিত করা হয়েছিল। 1897 সালে তাকে গ্রেফতার করে 3 বছরের জন্য সাইবেরিয়ায় পাঠানো হয়। 1900 সালে ওই নির্বাসন শেষ হয়। এরপর তিনি 1900 থেকে 1917 পর্যন্ত মূলত নির্বাসনে ছিলেন। মিউনিখ, লন্ডন, জেনেভা ও জুরিখে বসে লেখালেখি, পত্রিকা সম্পাদনা ও সংগঠনের মাধ্যমে বিপ্লবী রাজনীতির তাত্ত্বিক ভিত্তি গড়ে তোলেন। 1917 সালের ফেব্রুয়ারি বিপ্লবের পর তিনি 16 এপ্রিল 1917 জুরিখ থেকে শিল্ড ট্রেনে জার্মানির মধ্য দিয়ে পেট্রোগ্রাদে ফিরে আসেন। কয়েক মাসের মধ্যেই অক্টোবর বিপ্লবে বলশেভিকরা ক্ষমতা দখল করেন। লেনিন নতুন সোভিয়েত সরকারের প্রধান হন। ভিন্ন প্রেক্ষাপটে দাঁড়ানো আরেক প্রত্যাবর্তনের নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। 4 নভেম্বর 1964 তাকে গোপনে তেহরান থেকে তুলে নিয়ে প্রথমে আঙ্কারা, পরে বুরসায় পাঠানো হয়। সেখানেই শুরু হয় তার আনুষ্ঠানিক নির্বাসন। প্রায় 11 মাস তুরস্কে থাকার পর 1965 সালের সেপ্টেম্বরে তিনি চলে যান ইরাকের নাজাফে, যেখানে টানা 13 বছরের ফিকহ ক্লাস, রাজনৈতিক ঘোষণা ও ভেলায়াতে ফকিহ ধারণার উপর বক্তৃতার মাধ্যমে ইরানি রাজনীতিকে দূরে থেকেও প্রভাবিত করতে থাকেন। 1978 সালে সাদ্দাম হোসেনের চাপে নাজাফ ছাড়তে বাধ্য হলে তিনি আশ্রয় নেন ফ্রান্সের নিউফল-লে-শাতোতে। সেখান থেকে ক্যাসেট বার্তা ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমে ইরানি আন্দোলনের মুখ হয়ে ওঠেন। শাহ মোহাম্মদ রেজা পহলভি 16 জানুয়ারি 1979 দেশ থেকে পালিয়ে গেলে 1 ফেব্রুয়ারি 1979 খোমেনি প্যারিস থেকে বিমানে তেহরানে ফিরে আসেন। প্রায় 15 বছরের নির্বাসনের পর তাকে স্বাগত জানায় লাখো কোটি মানুষের জনসমুদ্র। পরবর্তী সংবিধানে সৃষ্ট নতুন পদ সর্বোচ্চ নেতা হিসেবে খোমেনি রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব লাভ করেন। ল্যাটিন আমেরিকায় নির্বাসন পরবর্তী রাজনৈতিক নাটকীয় প্রত্যাবর্তনের সবচেয়ে আলোচিত উদাহরণ আর্জেন্টিনার হুয়ান পেরোন। 1955 সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। প্রথমে তিনি প্যারাগুয়ে, পরে পানামা ও নিকারাগুয়ে আশ্রয় নেন। শেষ পর্যন্ত স্পেনের মাদ্রিদ হয়ে ওঠে তার দীর্ঘ নির্বাসন জীবনের কেন্দ্র। প্রায় 18 বছর অর্থাৎ 1955 থেকে 1973 তিনি নির্বাসনে ছিলেন। 1972 সালের নভেম্বরে তিনি স্বল্প সময় দেশে ফিরলেও সামরিক শাসনের উত্তেজনায় আবার স্পেন ফিরে যান। অবশেষে 20 জুন 1973 তিনি আনুষ্ঠানিকভাবে বুয়েন্স আয়ার্সে প্রত্যাবর্তন করেন। তার ফেরা ঘিরে জনতার ঢল এবং রাজনৈতিক উত্তেজনা দেশকে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড় করায়। সে বছরই নির্বাচনে পেরোন বিপুল সমর্থনে জয়ী হন এবং অক্টোবর 1973 সালে তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। দক্ষিণ এশিয়ায় নওয়াজ শরীফের গল্প একই ধারার প্রতিধ্বনি। 1999 সালের 12 অক্টোবর জেনারেল পারভেজ মোশাররফের সামরিক অভ্যুত্থানের পর তাকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রদ্রোহ সহ একাধিক মামলায় দণ্ড দেয়া হয়। আন্তর্জাতিক কূটনৈতিক সমঝোতার মাধ্যমে 2000 সালের ডিসেম্বরে নওয়াজ শরীফ ও তার পরিবারকে সৌদি আরবের জেদ্দায় পাঠানো হয়। সেখানে তিনি প্রায় 7 বছর অর্থাৎ 2000 থেকে 2007 রাজনৈতিক নির্বাসনে কাটান। এ সময় তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের PMLN নেতৃত্ব প্রবাস থেকেই বজায় রাখেন। পাকিস্তানে বিচার বিভাগীয় আন্দোলন, গণমাধ্যমের চাপ ও নির্বাচনী উত্তাপের প্রেক্ষাপটে 25 নভেম্বর 2007 তিনি দেশে ফেরেন। প্রত্যাবর্তনের পর ধীরে ধীরে তার রাজনৈতিক প্রভাব পুনরুদ্ধার হয়। 2008 থেকে 12 সময়কালে বিরোধী রাজনীতির কেন্দ্রীয় শক্তি হয়ে ওঠেন। অবশেষে 2013 সালে সাধারণ নির্বাচনে তার দল জয়লাভ করে এবং তিনি তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের রাজনীতিতে থাকসিন সিনাওয়াত্রার নির্বাসন ও প্রত্যাবর্তন
এক অনন্য অধ্যায়। 2001 সালে ক্ষমতায় আসা এই বিলিয়নিয়ার নেতা 2006 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এরপর দুর্নীতির মামলার মুখে 2008 সালে দেশ ছাড়েন তিনি। দীর্ঘ 15 বছর দুবাইতে নির্বাসিত থাকলেও থাইল্যান্ডের রাজনীতিতে তার প্রভাব ছিল অটুট। তিনি নিজে দেশে না থেকেও তার ফিউ থাই দলের মাধ্যমে প্রতিটি নির্বাচনে শক্তিশালী অবস্থান ধরে রাখেন। তার অনুপস্থিতিতে প্রথমে তার বোন ইংলাক সিনাওয়াত্রা 2011 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিবারের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। যদিও ইংলাককেও পরে নির্বাসনে যেতে হয়, কিন্তু থাকসিনের ছায়া নেতৃত্ব কমেনি। 2023 সালের 22 আগস্ট দীর্ঘ 15 বছরের প্রবাস জীবনের ইতি ঘটিয়ে নাটকীয়ভাবে ব্যাংককে ফিরে আসেন থাকসিন। তার এ ফেরা থাইল্যান্ডের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনে। পরে তার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রাও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাসন থেকে ফিরে তিনি নিজের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা না করলেও পর্দার আড়ালে থেকে নিজের পরিবারের প্রভাব অক্ষুণ্ণ রেখেছেন। পূর্ব এশিয়ার রাজনৈতিক ইতিহাসে কিম দে জুং নির্বাসন থেকে ফিরে রাষ্ট্র ক্ষমতায় আসার অনন্য উদাহরণ। সামরিক শাসক পার্ক চুং হি এবং পরবর্তী জান্তা সরকারের বিরোধিতার কারণে তিনি কারাবাস, গৃহবন্দিত্ব ও হত্যা চেষ্টার মুখে পড়েন। 1973 সালে টোকিও থেকে অপহরণের ঘটনায় আন্তর্জাতিক চাপের পর তিনি বেঁচে ফেরেন। ক্রমাগত দমন নিপীড়নের প্রেক্ষাপটে 1982 সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। এই সময়টিকে গবেষকরা তার রাজনৈতিক জীবনের নির্বাসন পর্ব হিসেবে চিহ্নিত করেন। পরিস্থিতির পরিবর্তন ও জনমতের চাপের মধ্য দিয়ে 7 ফেব্রুয়ারি 1985 তিনি দেশে ফেরেন। প্রত্যাবর্তনের পর কিম দে জুং গণতন্ত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতায় পরিণত হন। 1987 সালের গণ আন্দোলন সামরিক শাসনের অবসান ঘটায় এবং বহুদলীয় নির্বাচনের পথ খুলে দেয়। দীর্ঘ রাজনৈতিক লড়াই ও সমঝোতার ধারাবাহিকতায় 1998 সালের নির্বাচনে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। এটি ছিল দক্ষিণ কোরিয়ার প্রথম শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, যেখানে বিরোধী পক্ষ থেকে একজন প্রেসিডেন্ট হন। তার শাসনামলে গড়ে ওঠে সানশাইন পলিসি এবং আন্তঃকোরীয় সংলাপের নতুন অধ্যায়। এ অবদানের জন্য তিনি 2000 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মারিও সোয়ারেস ছিলেন পর্তুগালের স্বৈরতন্ত্র পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরের অন্যতম প্রধান মুখ। তার গল্পও জড়িয়ে আছে নির্বাসন ও প্রত্যাবর্তনের নাটকীয় ধারাবাহিকতার সঙ্গে। আন্তোনিও সালাজার ও মার্শালো কায়েতানোর অধীনে এস্তাদো নোভো শাসনের বিরোধিতা করায় তাকে একাধিকবার গ্রেফতার ও নির্বাসনের শিকার হতে হয়। প্রথমে তাকে পর্তুগিজ উপনিবেশ সাও টোমে দ্বীপে প্রশাসনিক নির্বাসনে পাঠানো হয়। পরে ক্রমবর্ধমান দমন নিপীড়নের প্রেক্ষাপটে তিনি 1970 সালে ফ্রান্সের প্যারিসে রাজনৈতিক নির্বাসনে চলে যান। সেখান থেকে তিনি পর্তুগিজ সমাজতান্ত্রিক পার্টির আন্তর্জাতিক নেটওয়ার্ক সংগঠিত করেন। 25 এপ্রিল 1974 কার্নেশন বিপ্লবের মাধ্যমে এস্তাদো নোভো শাসনের পতন ঘটলে সোয়ারেস দেশে ফিরে আসেন। 1976 থেকে 78 ও 1983 থেকে 85 এ 2 দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে 1986 থেকে 96 সময় তিনি পর্তুগালের প্রেসিডেন্ট ছিলেন। নির্বাসন পরবর্তী রাজনৈতিক সাফল্যের বিশ্ব ইতিহাসে তাই মারিও সোয়ারেস একটি উজ্জ্বল ও স্বীকৃত উদাহরণ। দক্ষিণ আফ্রিকার জ্যাকব জুমার ক্ষেত্রেও দেখা যায় আপার্থাইড বিরোধী সংগ্রামের সময় দীর্ঘ প্রবাস ভিত্তিক রাজনৈতিক সংগঠনের অভিজ্ঞতা। 1963 সালে আপার্থাইড সরকারের হাতে গ্রেফতার হয়ে তিনি বরেন দ্বীপে 10 বছরের কারাদণ্ড ভোগ করেন। মুক্তির পরও নিরাপত্তা বাহিনীর নজরদারি ও রাজনৈতিক দমনের কারণে দেশে সংগঠনমূলক কর্মকাণ্ড চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তিনি 1975 সালে সোয়াজিল্যান্ড হয়ে মোজাম্বিক ও জাম্বিয়ায় চলে যান। নির্বাসনে থেকেই তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এনসিসির সামরিক শাখা উমখন্তওয়ে সিজওয়ের সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। 1990 সালে এনসিসির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে জুমা দেশে ফিরে আসেন। 1999 সালে ভাইস প্রেসিডেন্ট আর 2009 থেকে 18 পর্যন্ত তিনি দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। চীনের আধুনিক জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসে সান ইয়াতসেনের দীর্ঘ প্রবাস পর্ব একই বৃত্তান্তের অংশ। 1895 সালে ব্যর্থ গুয়াংজু অভ্যুত্থানের পর চীন রাজতান্ত্রিক শাসনের নজরদারি ও দমনপীড়নের কারণে তিনি চীন ছাড়তে বাধ্য হন।
পরবর্তী প্রায় ১.৫ দশক তিনি জাপান, হংকং, যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপে থেকে রাজনৈতিক সমর্থন ও অর্থায়নের নেটওয়ার্ক সংগঠিত করেন। ১৯১১ সালের সিনহাই বিপ্লব সফলতার দিকে এগোতে শুরু করলে তিনি দেশে ফেরেন। দেশে ফিরেই তিনি নানকিংয়ে স্থাপিত অস্থায়ী প্রজাতন্ত্র সরকারের নেতৃত্বে সামনে আসেন এবং ১৯১২ সালে চীনে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। যদিও পরবর্তী ক্ষমতা সমঝোতার জটিলতায় তিনি সরে দাঁড়ান, কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান প্রতীক ও মতাদর্শিক নেতৃত্ব হিসেবে তার অবস্থান সুদৃঢ় হয়। লেনিন থেকে খোমেনি এই নেতারা প্রমাণ করেছেন নির্বাসন শেষ নয়, কখনো কখনো সেটি ইতিহাস বদলে দেওয়ার প্রস্তুতি।